এক মাগে শীত যায় না, এটা আমি ভালো করে জানি। আজকে আমি নিচে আছি, কাল আপনি ওপরে আছেন, ওপরে লোকের কথা শুনে অন্যায় করছেন। কালকে ভাই কালের চক্র, পৃথিবীর বাইরে ইতিহাস, পৃথিবীর ইতিহাস। ওপরে যে আছে তাকে নিচে নামতেই হবে, আর নিচে যে আছে ওপরে ঠেলে উঠবে। 10 বছর, 20 বছর, 50 বছর, তাই তো না? 60 বছর চাকরি করতে হবে, এটা মাথায় রাখে যেন, এটা মাথায় রাখতে হবে। নিরপেক্ষতার সাথে কাজ করবেন, প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো। আপনার সাথে কেউ অন্যায় করলে আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় আমরা নামবো। ঠিক আছে, বসো। এবার আসা যাক, আমি ওয়াকাফের পার্টটা একটু ফিরে আসি। আমরা এই আইনটা কেন বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের জন্য আমরা আন্দোলন করছি, এটা জানতে হবে তো ভাই। ওই আইনের 1995 সালে একটা প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, সে আইনটাকে 2024-25 সালে পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে। অনেক কিছু বাদ দিয়েছে। কি কি বাদ দিয়েছে? তার প্রথম কথা হচ্ছে সেকশন 107। পুরাতন আইনে 107 নম্বর একটা সেকশন ছিল, সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট 1963 মেবি, ওটা এই ওয়াকাফ সম্পত্তির উপরে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? এই যে জায়গাটা আছে, এটার একটা তো মালিক আছে। কেউ যদি 12 বছর এখানে বসবাস করে ফেলে, মালিক থাকার পরও যে 12 বছর বসবাস করছে তার সত্তার হচ্ছে, তার এই সত্তার একটা মালিক হয়ে গেল, তাহলে একে জোর করলেও তুলতে পারবে না। এতদিন পর্যন্ত ওয়াকাফ আইনের ক্ষেত্রেও ছিল যে 12 বছর কেন, 22 বছর যদি ওয়াকাফ সম্পত্তির উপরে আপনি বসেন, চাইলে ওয়াকাফ বোর্ড আপনাকে তুলে দিতে পারবে, আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না। এটা কি শুধু ওয়াকাফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল? তা নয়, এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একই আইন প্রযোজ্য। আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম, তাই তো? কপিল মুনির আশ্রমের যে সম্পত্তি আছে তারও আইন আছে। সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে 12 বছর কেন, কেউ 22 বছর বা দখল করে রাখলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, সে ক্লেম করতে পারবে না, সেটাকে ক্ষমতায় নিতে পারবে না। কিন্তু মোদিজি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে, মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত, মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত, এসে তিনি আইনটা তুলে নিলেন। অর্থাৎ কেউ যদি বলে আমি 12 বছর ধরে ওয়াকাফ সম্পত্তিতে আমি আছি, তাহলে সে সেই জায়গাটা নিয়ে ডিসপিউট মামলা করতে পারে, এই জায়গাটা ঝুলিয়ে দিতে পারে। তাহলে ওয়াকাফের এটা ভালো হলো না খারাপ হলো? বলছে ভালো করতে চাইছি কিন্তু খারাপ করছে। দ্বিতীয় জায়গায় আসা যাক। আমাদের উকিল সাহেবের বলার মধ্যে একটু ভুল হয়েছে, আমি এটাকে ধরিয়ে দিচ্ছি। সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল আর ওয়াকাফ বোর্ড, প্রতিটা স্টেটে একটা দুটো করে ওয়াকাফ বোর্ড আছে। উত্তরপ্রদেশে যেমন দুটো ওয়াকাফ বোর্ড আছে, শিয়া ওয়াকাফ বোর্ড, সুন্নি ওয়াকাফ বোর্ড, আর একটা সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল আছে। এই সিডব্লিউসি বা ওয়াকাফ বোর্ড পরিচালনার ক্ষেত্রে মুসলমানদেরাই ছিল। এখন মোদিজি ওখানে সুকৌশলে 21 জনের ক্ষেত্রে যাতে 11 জন ভিন্ন অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে। এখানে ওয়াকাফ বোর্ডের 11 জনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যাতে অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে। ওর আমরা বিরোধিতা করছি। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ভাইজান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ওয়াকাফ বোর্ডে হিন্দু ভাই ঢুকলে অসুবিধে কোথায়? করতেই পারেন। প্রোগ্রেসিভ চিন্তা ভাবনার মাইন্ডের মানুষের প্রথমেই চলে আসবে, আমারও এসেছিল। কিন্তু আমি একটু আইনগুলোকে ঘেঁটে দেখলাম। কেমন ঘেঁটে দেখলাম? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টে বলা আছে যে আপনার যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে ব্যবস্থাটা আছে, এক মিনিট, এখানে একটা স্ট্যান্ড করলে ভালো হতো। সেখানে বলা আছে যে মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন অ্যান্ড নট ডিফারেন্ট। যে মেম্বার হতে হবে সেম ধর্মতেই হতে হবে, অন্য কোনো ধর্মের হবে না। একটা উদাহরণ দিচ্ছি, এই যে ওয়াকাফের আইন
আর কপিল মুনির আশ্রমের সম্পত্তির আইন দুটো আলাদা তো। কপিল মুনির আশ্রমের সম্পত্তির আইনের জন্য, দেখভালের জন্য কোনো মুসলিমকে আপনি ওই কমিটিতে রাখতে পারবেন না, কোনো মুসলিমকে ওই কমিটিতে আপনি পাবেন না। এটা কি ভুল করেছে? এটাই 1863 সালের রিলিজিয়াস এন্ডোমেন্ট যে অ্যাক্ট আছে সেটাকে সামনে রেখে তৈরি হয়েছে। এতদিন ওয়াকফ সম্পত্তিকেও ওই আইনকে সামনে রেখে আসছিল, এখন মোদিজি সেটাকে দখল নেওয়ার জন্য আইনের একটু পরিবর্তন করছে। শুধু তাই নয়, আমি আপনাদের বলছি, আমার কাছে আছে উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণোনাথ টেম্পল অ্যাক্ট। বসো বসো। উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণোনাথ টেম্পল অ্যাক্ট তৈরি হয়েছে কত সালে? আপনার 1983 সালের। কাশী বৈশ্বনাথ মন্দিরের নাম শুনেছেন? বিখ্যাত মন্দির, জানেন তো? ওখানকার আইন 1983 সালে তৈরি হয়েছে। ওই আইনের মধ্যে বলা আছে, সেকশন নাম্বার 3, এখানে বলা আছে কোন মানুষ, কোন, এই আইনের মধ্যে বলা আছে টপ টু বটম পর্যন্ত, ইভেন কর্মচারী পর্যন্ত কেউ অহিন্দু ওই মন্দির কমিটিতে জায়গা পাবে না। অন্ধ্রপ্রদেশের আইনে বলা আছে, অন্ধ্রপ্রদেশে যে মন্দিরগুলো আছে ওই আইনে বলা আছে সেই কমিশনার থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত অহিন্দু কেউ এই জায়গায় থাকতে পারবে না। এবার কমিশনার বলুন বা ওই যে কোনো পদের হিন্দু হয়ে ওই কমিটিতে ঢুকেছে, কমিটিতে থাকতে থাকতে হয়তো হিন্দু ধর্ম সে ত্যাগ করে নিয়েছে, আইনে বলা আছে সাথে সাথে ওই পদ থেকে সে বহিষ্কার হয়ে গেল। এটা আইন, এটার আমি বিরোধিতা করছি না। কেন? দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 কে সামনে রেখে আইনটা তৈরি হয়েছে। ঠিক একই ভাবে তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে হবে, যেটা সুপ্রিম কোর্ট করেছে, আমি বলছি না, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে তুমি ওয়াকফ বোর্ডে নন মুসলিমকে ঢুকাতে চাইছো, তাহলে মন্দিরের সম্পত্তিতে মুসলিমকে ঢুকাবে তো? যে এ কথা বলেছে তারপরের দিনই সুপ্রিম কোর্টে এসে কেন্দ্র সরকারের আইনজীবী দিয়ে বলছেন, কাউন্সিলকে দিয়ে, আইনজীবীকে দিয়ে বলছেন যে আমরা ওইটার পরিবর্তন করছি না এখন। মানে বুঝতে পেরেছেন? এই যে জগন্নাথ মন্দির উড়িষ্যাতে, ওই মন্দিরের সামনে কি লেখা আছে বলুন তো? অহিন্দু প্রবেশ নিষেধ। ওটা কি ভুল লিখেছে? সেকুলার কান্ট্রিতে এরকম লেখা যায়? যদি এটা মাথায় আসতে পারে। কিন্তু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টকে সামনে রেখে ওটা লিখেছে, ওটা আইন বহির্ভূত আমি মনে করি লিখে নে কিছু। ঠিক একই ভাবে আপনার পার্সিদের সম্পত্তি আছে আপনার মুম্বাইয়ে, অনেক জায়গাতেই আছে। তারা তাদের বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে অনলি ফর পার্সিস, শুধুমাত্র পার্সিদের জন্যই এটা, তাদের রিলিজিয়াস এন্ডোমেন্ট, ধর্মীয় সম্পত্তি। কিন্তু ওই ওয়াকফের এতে মোদিজি শুধু দখল নেওয়ার জন্য এই ধরনের ইনক্লুড করছে। আর কি অনেক বিরোধিতার আছে, আমি আর গুটি কয়েক কথা বলবো। অনেকের এনার্জি লস হচ্ছে বুঝতে পারছি। আর কটা বাজে গো? আর 5 মিনিট বক্তব্য দেবো, শুনবেন ভাই? হ্যাঁ, যারা শুনবেন আরেকবার হাত তুলুন তো।